স্বাধীনতা দিবা। আরে বাবা, ৭১-এর স্বাধীনতার এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। ৭১-এর স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদেরটা কিন্তু বিড়াল। ৭১-এর স্বাধীনতার সঙ্গে, ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে, ৭১-এর ত্যাগ তিতিক্ষার সঙ্গে, ৭১-এর জীবন ব্যবস্থার সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে। অজ্ঞাটা গুলি গায়ে পড়ে গেছে, লাফ মারে উঠে বলছে বাবা মাকে দেখো, তুমি মাকে দেখো। সেই মা পাগল হয়ে মারা গেছে। মুক্তিযুদ্ধে আপনারা বলেন, এই যে যুদ্ধে যুদ্ধে 9টা মাস কাটিয়েছেন, বলেন তো দেখি মুক্তিযোদ্ধারা জীবনের যে শ্রেষ্ঠ সময়ের ত্যাগ করেছেন তার সাথে কোনো তুলনা হয় কিনা বলুন না দেখি। আপনারা কি সব ভুলে বসে আছেন নাকি? তাহলে যখন বলে ৭১-এর মুক্তিযুদ্ধ কিছু না, তাহলে আপনারা চুপ করে থাকবেন? চুপ করে থাকবেন? যদি না থাকেন আমাকে হাত তুলে দেখান যে ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা ভুলব না। কাজেই যারা ৭১-কে ভুলাইতে চান তাদেরকে আমি সাবধান করে বলতে চাই, এই বাঙালি জাতি কোনদিন ৭১-কে ভুলবে না। কারণ আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, এদেশের রক্তগোলাপ রক্ত জবা ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে বর্ষাকালও আসে। এদেশে শুধু মীর জাফর, জগৎ শেঠ, ইয়ার লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভ, আরাল বদর রাজাকার জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে সিরাজ, মীর মদন, মোহনলাল, সূর্য সেন, ক্ষুদিরাম, শহীদ জিয়াউর রহমান আর মুক্তিযোদ্ধাদের মতো বীর সন্তান এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না। এই দেশ স্বাধীনতার পথে থাকবে, মুক্তিযুদ্ধের পথে থাকবে। সাথে যুদ্ধ করেছিলেন জনাব মেজর হাফিজউদ্দিন, অন্যান্য মুক্তিযুদ্ধ নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। এই সন্তান আর বাঙালি জাতির মধ্যে আসবে না। সেই শ্রেষ্ঠ গৌরবের অধিকারী আমার প্রাণপ্রিয় বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, বোনেরা, আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন। এই হল কতবার বক্তৃতা করেছি গত 15 বছর, তার হিসাব নাই। এই হলে আমি কতবার বলেছি শেখ হাসিনার অবশ্যই পতন হবে এবং রক্তের সাগরে শেখ হাসিনার সিংহাসন ডুবে যাবে, তার কোনো হিসাব নাই। এই হলে আমি বলেছি শেখ হাসিনা দিনে 2টা সত্য কথা বলেন, একটা হলো ঘুমাইবার সময় বলে দরজাটা লাগা, আর সকালে উঠে বলে দরজাটা খোল, আর কোনো সত্য কথা বলে না। এই মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে রিপোর্টার সিনিয়রিটিতে আমি বলেছি, হে আল্লাহ, আমাকে তুমি ততদিন বাঁচিয়ে রাখো যতদিন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন না হয়। কথাগুলো সত্য না মিথ্যা আপনারা বলেন। যুদ্ধে যুদ্ধে কেটেছে আমাদের 15টি বছর। মুক্তিযোদ্ধারা প্রতিটি সময়ে, দুর্যোগে, দুঃসময়ে, দুর্বিপাকে মানুষের সামনে দাঁড়িয়েছেন। ইশতিয়াক আজিজ উলফাত এবং সাদেক আহমদ খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল যে ভূমিকা পালন করেছে সেটা ঐতিহাসিক। এত সাহসিকতার সঙ্গে কোন অঙ্গ সংগঠন, কোন সহযোগী সংগঠন দায়িত্ব পালন করে নাই। সেই মুক্তিযোদ্ধাদের আজকে মিটিং এ দাঁড়িয়ে আমি কি বলবো বলুন তো দেখি? হাসিনা চলে গেছে, যেতেই হবে তাকে, কারণ অত্যাচারী পৃথিবীর ইতিহাসে চিরদিন রাজত্ব করতে পারে না। হাসিনা চলে গেছে,
আমরা 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে জীবন দিয়ে জেল খেটে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মুক্তিযোদ্ধারা আমরা ফাউন্ডেশন তৈরি করি নাই, শুধু আমরা শেখ হাসিনার নাকের আগায় দম নিয়ে এসেছিলাম এবং জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদী শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। আমি শুধু বলবো উদাহরণ দেওয়ার জন্য, শুধু যাত্রাবাড়িতে থেকে দাউদকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল, শেষ দিন যে 137 জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি, এরা কারা? এদের একজন কি ছাত্র ছিল? এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, কর্মী ছিল? না, এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের। এত রক্ত, এত জীবন, এত শহীদ, এরপরেও আজকে আমাদেরকে শুনতে হয় আমরা নাকি কিছু করি নাই। জিয়াউর রহমানের দল, খালেদা জিয়া, তারেক রহমানের দল, বিএনপি তার অঙ্গ সংগঠন হাসিনাকে জাহান্নামে পাঠানোর জন্য কিছু করে না। এটা যদি শুনতে হয় আমার মরতে ইচ্ছা করে। যে রিস্ক নিয়েছি আমরা, আমার প্রত্যেক সময় মনে হয়েছে যে কোনো সময় আমি মরতে পারি। এমন কথা আমরা বলেছি, আমার প্রত্যেক সময় মনে হয়েছে আমরা হারিয়ে যেতে পারি। কোন রিস্কটা জীবনে নেই নাই। আজকে এসে নতুন করে আমাদেরকে নতুন কথা শুনতে হচ্ছে। এটা আমাদের কপালের দোষ। আমাকে কেন আজকে শুনতে হবে যে 71 তেমন কিছু না? এটা ভাই ভাই একটা গন্ডগোল হয়েছিল। কেন আমাদেরকে শুনতে হবে 47 আর 24 হইল মূল ব্যাপার? 71 ইতিহাসে থাকবে, তবে তেমন কোনো উল্লেখযোগ্য না। এই কথাটা কি সত্য না মিথ্যা? বলে মিথ্যা। যারা এটা বলে, আমি বলেছি 71কে যারা স্বীকার করে না তাদের পূর্বপুরুষের রক্তে কালি আছে। কথাটা ঠিক না বেঠিক? তাদের পূর্বপুরুষের রক্তে কালি আছে। এই যে দেখেন, আমার কাছে উলফাত ভাই একটা পত্রিকার সামান্য একটু কপি দিল। এটা হলো দৈনিক পাকিস্তান 1971। কথাটা খুব বোঝার চেষ্টা করেন। ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর। ইতিহাস কোনোদিন মিথ্যা কথা বলে না। কারা 71-এ কি করেছিল এই কথাগুলো আমরা বলতে চাই নাই। আমরা বলেছি আগে না তারা বলেছে? বলুন। আমরা তো এগুলো বলতে চাই নাই। আমি তো পরিষ্কার ভাবে বলেছি, ইয়েস, আমরা ভুল ত্রুটির মধ্য দিয়ে অতীতের যে ইতিহাস, সেই ইতিহাসকে পিছনে পেলে আসুন আমরা আগাই। কিভাবে আগাবো? কিভাবে আগাবো? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করি, আপনি তো বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান, কিভাবে এগোবে বাংলাদেশ বলুন? আপনি 5 বছর বিনা ইলেকশনে গদিতে বসে থাকবেন, এভাবে দেশ আগাবে? একটা অনির্বাচিত সরকার যার 90% মন্ত্রী বা উপদেষ্টাকে বাংলাদেশের মানুষ চিনে না, চিনে? বলুন তো দেখি। এরা এনজিও করছে। এরা কারা বাংলাদেশে? এরা আজকে 5 বছর বসে থাকবে আর আমাদেরকে শিক্ষা দিবে, আরে আমরা আসছি আপনারা অপেক্ষা করেন। আপনারা তো 93 বছর কিছু 53 বছর কিছু করতে পারেন না। একজন মহিলা, ভদ্র মহিলা বলে, তার নাম রিজওয়ানা হাসান। এখন মুখটাকে আমি সেলাই করে দিছি। আমি কি কইছি? রাজাকারের মেয়ের এত বড় কথা বলা উচিত না। আমার কথার প্রতিবাদ করুক। আমার বাড়িটা তার বাড়ি থেকে 12 মাইল দূরে। তার বাবার বয়স কত ছিল আর আমার বয়স কত ছিল? 71-এ তার বাবা কতবার আমার কাছে সারেন্ডার করার জন্য আসছিল?
মহিবুল হাসান। কাজে আমি আজকে বলতে চাই, আমি তো জামাতের সঙ্গে লাগতে চাই না, আমি তো জামাতের বিরোধিতা করতে চাই না, কিন্তু তারা যখন বলে দেশে দুইটা মাত্র দেশপ্রেমী বাহিনী আছে, একটা হলো সেনাবাহিনী, একটা হলো জামাত বাহিনী, এটা কি ঠিক? তা আমরা দেশদ্রোহী? আমরা কি দেশদ্রোহী? আমরা যে মুক্তিযুদ্ধ করছিলাম, 23 বছর বয়সে যুদ্ধে গেছিলাম, মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বরাতে যুদ্ধ করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয়, পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্রের মাধ্যমে দেশ চলবে, সেই দেশে মানুষের, গরিব মানুষের পেটের ভাত, পরনের কাপড় হবে, কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পাবে, কলে কারখানায় ভরে যাবে দেশ, সেই দেশে বাংলার মানুষেরা চাকরি করে, কর্মসংস্থান করে বৃদ্ধ মা বাবার মুখে ভাত দিতে পারবে, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, হিন্দু তার ধর্ম পালন করবে, মুসলমান তার ধর্ম পালন করবে, বুদ্ধ খ্রিস্টান ধার্মিক হবে, কেউ কাউকে বাধা দেবে না। এখন তো ধর্মের নামে যেদিকে যাচ্ছে দেশ, আমার তো মনে হচ্ছে, আমি বলে গেলাম খুব সুস্পষ্টভাবে, আমার যেন মনে হয় আসল ধার্মিকদের সাথে এখন নকল ধার্মিকদের যুদ্ধ হবে, ধর্ম ব্যবসায়ীদের যুদ্ধ হবে। আমরা আসল ধার্মিক, আমরা আল্লাহ রসুলে বিশ্বাস করি, কোরআন কিতাবে বিশ্বাস করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ঈদ করি, আমরা মুসলমান, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না। যারা ধর্ম নিয়ে ব্যবসা করেছিল তারা 71-এ আল বদর আল শামস হয়েছিল। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা এই দেশের মানুষকে, বাঙালি যে জাতি, বাংলাদেশি যে রাষ্ট্রীয় জাতি, সেই রাষ্ট্রীয় জাতিকে তারা ব্লাফ দিতে চায়। বন্ধুরা, পৃথিবীতে আজকের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার আসল কথা কি? আসল কথা হলো দেশের মালিক জনগণ। কথাটা ঠিক না বেঠিক? এই যে নেতাগিরি করেন, 6 মাস আছেন, আরো 6 মাস থাকেন, ভালোই ভালোই বলতাছি, হাত জোর করে বলতাছি, অনুরোধ করে বলতাছি, 6 মাস পরে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন। জনগণ হলো দেশের মালিক, জনগণ ঠিক করুক, সেই মালিক ঠিক করুক তার বাড়িতে পাহারাদার কাকে রাখবে। জনগণকে বলেন, ইয়েস ইউ গেট রেডি, আপনারা তৈরি হন, সুস্পষ্টভাবে নির্বাচন হবে। এই দেশে গত 15 বছর হাসিনা গণতন্ত্রকে হত্যা করে এখন চিরদিনের জন্য বিদায় হয়েছে, কিন্তু এই দেশে সুষ্ঠু ভোট হবে, নিরপেক্ষ ভোট হবে, নির্ভয়ে ভোট হবে। সেই ভোট যারা বলতেছেন দেশপ্রেমিক বাহিনী, তারা আসবেন। আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা আসব। যদি ঐক্যজোট হয়, ঐক্যজোট করব, আমরা ভোট করব, পাবলিকের কাছে যাব, হাত জোর করে দাঁড়িয়ে বলবো আমরা আপনাদের দায়িত্ব নিতে চাই, দেশ সেবা করতে চাই। বাংলাদেশের মানুষ যদি ধানের শীষে ভোট দেয়, আমরা খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে দেশ চালাবো। আল্লাহর রহমত আমরাই জিতবো। যারা বাক বাকুম করে কথা বলেন, ওরা সত্য শোনেও তাদের নেতারা ওই কথা বলতো, পরে দেখা যাচ্ছে ভোট পাইছে 6%। আমি চ্যালেঞ্জ করলাম, যারা বড় বড় কথা বলেন, ইসলামের নাম নিয়ে, ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন 70 সনে, 71 সনে, এখনো যারা করতে চান, তারা বাংলাদেশে যদি 10%-এর বেশি ভোট পান, ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করি। বড় বড় কথা বলেন, 20টা সিট একা একা পায়ে দেখেন তো দেখি। 3 বার একা ইলেকশন করছেন, একবার একটা, একবার 3টা। এই তো শক্তি। হ্যাঁ, বিএনপির নামে দুর্নাম করাতে পারবেন। বিএনপি খুব লুটপাট করতেছে, বিএনপি দেশ শেষ করিতেছে চাঁদাবাজি করিয়া। বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন
ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছেন। আমি অস্বীকার করি না, বিএনপির কর্মীরা 15 বছর না খায়া ছিল, অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে, মা মরেছে, বাপ মরেছে, জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই, যার জানাজা পড়তে এসেছে ডান্ডা বেরিয়ে পড়ে। সেই বিএনপির একটা কর্মী যখন পেটে ভাত থাকে না, যদি 10টা টাকা রোজগার করতে চায়, তার যদি দুর্নাম হয়, যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না? যারা বলেন বিএনপি খুব অত্যাচার করতেছে, কই উবায়দুল কাদের শেখ হাসিনারা তো বলছিল যে বিএনপি বাদ এদের পতন হলে বিএনপি একদিকে 5 লাখ, একদিনে 5 লাখ লোককে মারে ফেলবো। কয় লাখ লোক মারা গেছে বাংলাদেশে? বিএনপি যে ধৈর্য ধরছে, বিএনপির নেতা তারেক রহমান যে ম্যাচুরিটির পরিচয় দিছে, দেশকে যেভাবে রক্ষা করছে, এর মধ্যে যারা বিএনপিকে সমালোচনা করেন তাদেরকে হুঁশিয়ার করে আমি বলতে চাই, চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না। বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না। যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি, তোমাদের বয়স 22 বছর, 23 বছর, 24 বছর, 25 বছর, এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। হ্যাঁ, সমন্বয়ক। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে, দিয়ে এলাম বাবা তোমরা কারা, আমারে সালাম দিছে, কয় স্যার আমরা এলাম আমরা সমন্বয়ক। একটা ছেলে বলে তুমি সমন্বয়ক? বোকা হয়ে গেছে, কয় না স্যার আমার ভুল হয়েছে, আমরা হলাম সমন্বয়ক। আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, সমাজকর্মী হতে চাই। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হইতে চাই, কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাহেবের সাথে মিটিং করিয়া প্রজেক্ট করা যায়। এই দেশ চাই না। আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও, লেখাপড়া করো। ইন্ডিয়াকে সারাদিন বকা দেও 1000 বার, আমিও বকি, কিন্তু জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও। বেঙ্গালুরের আইটির একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও। তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। সারাদিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি, আমরা কিছুই বুঝি না, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, যোগ্যতা নাই। 71 কোনো জিনিস না, ওইটা কোনো স্বাধীনতা ছিল না, তোমরা স্বাধীনতা দিবা। আরে বাবা, 71-এর স্বাধীনতা আর এই স্বাধীনতা, বিড়ালরে কিন্তু বাঘের মাসি বলা হয়। 71-এর স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে, তোমাদেরটা কিন্তু বিড়াল।